এবার তথ্য প্রমাণ জোগাড় করতে গিয়ে থলের বেড়াল বেরিয়ে এলো স্রোতের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের অবর্তমানে স্রোত বলতে থাকে যে এবার এই গোটা ঘরের উপর আমাকে কবজা করে যে করেই হোক না কেন সার্থক স্যারের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ বের করতে হবে, যার ফলে কিনা আমি এটা সকলের কাছে পরিষ্কারভাবে প্রমাণ করে দিতে পারবো যে কাল রাতে আমাদের ঘরে যে চোর সেজে গা ঢাকা দিয়ে কম্বল দিয়ে এসেছিল সে আর কেউ না, সে সার্থক স্যার। তখন এই কথা বলে আমাদের স্রোত বলতে থাকে যে সার্থক স্যার, আপনি যতই আমার সামনে ভালো সাজার চেষ্টা করুন না কেন আমার চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ না, যে দেখাচ্ছি আপনাকে মজা। ওদেরকে এই কথা বলা মাত্রই যখন সেই মাথার খুলির অর্ধেকটা অংশ স্রোত সার্থকের কভার থেকে পায়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আহারে বেচারা এই স্কেলিটনটাকেও অর্ধেক করে দিয়েছে সার্থক স্যার, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভয় দেখানোর জন্য কত কিছুই না করেছে, শুধু শুধু এই বেচারাটাকে কষ্ট দিয়ে ওর মাথাটাকে আলাদা করে দিয়েছে ওর গা থেকে। তো ওদেরকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে এই তো সেই কম্বলটা যেটা কিনা গা ঢাকা দেওয়ার জন্য চোরটা ব্যবহার করেছিল। আবার এই যে টর্চও দেখছি জ্বলার নাম নিচ্ছে না, এটারও ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে। একদম আপনার মতন জানেন, আজকে যখন হাতে নাতে সকলের সামনে আপনার ভান্ডারটা ভেঙে দিব তখন যে আপনার কী অবস্থা হবে সেটা দেখে যে আমার কতটা মজা পাবো না আমি, সেটা ভেবে ভেবে আমার কেন জানি না অনেক বেশি এক্সাইটমেন্ট শুরু হয়ে গিয়েছে। ওদিকে এই কথা বলা মাত্র হঠাৎ করে আয়শা চলে আসে, এসে বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি এখানে কী দেখছো বলো তো, এখানে এই কম্বল টর্চ এই স্কেলিটন নিয়ে কী করছো বলো তো। আজই হোক না কেন এখন নিশ্চয়ই তুমি ডাক্তারি করতে শুরু করে দিও না, কারণ এখানে কিন্তু তুমি বউ আর এখন কিন্তু তুমি ছুটিতে আছো, তাই এখন পুরোপুরি তুমি এই মোমেন্টসগুলো এনজয় করো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আয়শা, কাল রাতে তো তুমি খুব ভালো করে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েছিলে তাই না, তাহলে নিশ্চয়ই তোমারও এই জিনিসটা নিয়ে কোয়ারি রয়ে গিয়েছে মনে, যে সে দুটো চোরের মধ্যে একটা তো ঘুগনিটা ধরেছিল, আরেকটা চোর কে বলো তো। কেন জানি না আমার মনে হচ্ছে যে একটা চোরের সন্ধানটা আমি তোমাদেরকে খুঁজে বার করে দিতে হবে, পুলিশের প্রয়োজন পড়বে না। তখন আয়শা বলতে থাকে যে দেখো তো, তুমি এরকম করে গোয়েন্দাগিরি শুরু করে দিও না তো, তুমি নতুন বউয়ের মতনই থাকো, গোয়েন্দাগিরি আর যাই হোক না কেন তোমাকে মানায় না, বুঝেছো। তখন স্রোত বলতে থাকে যে যত পর্যন্ত তোমার দাদাভাই আমার সংস্পর্শে থাকবে আমার তো অবশ্যই গোয়েন্দাগিরি করতে হবে, কারণ আমাকে সবসময় তৎপর থাকতে হবে যে কখন আবার আমার সাথে কী ঘটনা ঘটে বসে, আর সকল কিছু যে তোমার দাদাভাই ঘটাবে সেটা আমি খুব ভালো করেই জানি আয়শা। তখন আয়শা বলতে থাকে যে তার মানে তুমি কী বোঝানোর চেষ্টা করছো, হেয়ালি না করে বলো তো পরিষ্কার করে স্রোত। তখন স্রোত বলতে থাকে যে আরে একটু ধৈর্য ধরো, সব কিছু একটু একটু করে জানতে পারবে, কিন্তু তার জন্য আমাকে আরেকটু সময় দাও, পুরোপুরি বিষয়টাকে আমি সাজিয়ে নিই, তারপরে গিয়ে আমি তোমাদের সকলের কাছে সব কিছু পরিষ্কারভাবে বলবো। দিকে এই কথা বলা মাত্র প্যান্ডেলে গিয়ে স্রোত সার্থককে বলতে থাকে যে আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, কাল রাতে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আপনি কেন বেরোলেন না বলুন তো, যখন কিনা গোটা বাড়িতে সকলে ঘুম থেকে উঠে গিয়েছে তারপরও এত চিৎকার চেঁচামেচির আপনার ঘুম ভাঙিনি, আপনি কতক্ষণ বাদে এলেন, আপনি কি কোনো মতে ওই পোশাকগুলো যেগুলো আপনি পরে আমার রুমে ঢুকেছিলেন সেগুলো ছাড়তে ব্যস্ত ছিলেন নাকি সময় করে উঠতে পারেননি বলুন তো। তখন এই কথা বলা মাত্র সার্থক চমকে ওঠার বলতে থাকে যে কী সব বাজে বাজে বকছো বলো তো। শোনো স্রোত, তোমার ঘরে চোর ঢুকেছিল আর চোরকে চোর বলতে তোমার যথেষ্ট পরিমাণে সাহস রাখা দরকার। তুমি শুধু শুধু চোরের অপবাদ দিয়ে আমাকে আজে হোক করে সকলের কাছে যদি খারাপ সাজানোর চেষ্টা করো তাহলে কিন্তু মোটেও সেটা হবে না, কারণ কেউ তোমার কথা বিশ্বাস করবে না। তখন স্রোত বলতে থাকে যে আমি জানি যে কি বিশ্বাস করবে আর করবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।